সো হ্যালো এভরিওয়ান, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তান, এবং রিসেন্টলি নেপালে যে কুটা হয়েছে, মানে সেখানকার গভর্নমেন্টকে সরিয়ে ফেলা হয়েছে, সেখানকার মিনিস্টার্সরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে। নেপালের যে জেন জি জেনারেশন রয়েছে, সেখানে অনেক স্টুডেন্টস রয়েছে, সেটা স্কুলের হোক বা কলেজের, তারা সামনে এসে নেপালের গভর্নমেন্টকে সরিয়ে দিয়েছে। কিছুদিন আগে আমরা সেম ঘটনা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের ক্ষেত্রেও, যেখানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে তার নিজের দেশ থেকে দেওয়া হয় এবং নিজের দেশ পালাতে বাধ্য হয়ে যান। এবং এর আগেও পাকিস্তানের ইমরান খানের যখন কু হয়, সেখানেও সেই সেম ঘটনা থাকে। এবং যতগুলো দেশ আমি বললাম, শুধু এগুলো নয়, আমি পরবর্তীকালে আরো বলবো, এই সমস্ত কিছুর পেছনে এনজিও রোল ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি নেপালে এখন কি ঘটছে, এর হিস্টোরি কি, সিচুয়েশন কি, এবং জেন জি জেনারেশন কি, এবং সেখানকার যে জেনারেশন রয়েছে, স্টুডেন্টস রয়েছে, তারা নেপাল গভর্নমেন্টের উপরে এতটাই রেগে গেছে যে সেইখানে আগুন লাগিয়ে দিতে বাধ্য হয়ে গেছে। তো সমস্ত কিছু আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। ইন ডেপথে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, ভিডিওটার এন্ড পর্যন্ত থাকবেন। সো লেটস স্টার্ট। দেখুন, এই ঘটনা শুরু হয় নেপালের গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, এই সমস্ত যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, প্ল্যাটফর্মগুলোকে নেপাল গভর্নমেন্ট বলে যে এগুলোকে আমরা ব্যান লাগিয়ে দেবো যদি এই সমস্ত কোম্পানিসগুলো নেপালের রুলস এবং রেগুলেশনসটা সাইন না করে। কিন্তু অনেক ফেসবুক, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম সাইন করে না, যার ফলে সেখানকার যে ইউথ রয়েছে, স্টুডেন্টস রয়েছে, বিশেষ করে জেন জি জেনারেশন, তারা ভীষণ রেগে যায় এবং গভর্নমেন্টের উপরে প্রোটেস্ট করা স্টার্ট করে। কিন্তু ঘটনা হচ্ছে, শুধু কি এটাই রিজনস? না, এটা রিজনস নয়। এর পেছনে সেখানকার স্টুডেন্টসদের, সেখানকার মানুষের রেগে যাওয়ার পিছনে মাল্টিপল রিজনস রয়েছে। সেগুলো একটা একটা করে বলবো, তার আগে আমরা নেপালের একটু ইতিহাস দেখে নেই। কারণ আজকে যে ঘটনা ঘটছে, সেই ঘটনার পেছনে অনেক বড় রিজনস রয়েছে, যার পেছনে আপনি বলতে পারেন স্ক্যাম, কারাপশন, আনএমপ্লয়মেন্ট, সেখানকার ছেলে মেয়েদেরকে না বোঝা, এগুলো সমস্ত কিছু মিলিয়ে আজকের দিনটা নেপাল দেখতে পাচ্ছে। তো নেপালের ইতিহাস, যে নেপাল রয়েছে সেটা পাহাড়ের চাদর দিয়ে মোড়া একটা দেশ, যেটা শুধুমাত্র ভারত থেকে 600 কিলোমিটার, মাত্র ভারতের ক্যাপিটাল দিল্লি থেকে শুধুমাত্র 600 কিলোমিটার দূরে। এখানে হিন্দু মেজরিটি সব থেকে বেশি, এছাড়াও বুদ্ধিস্ট রিলিজিয়ন রয়েছে। যে দেশের নেপালে লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এখানে অ্যাট প্রেজেন্ট আপনি যদি পপুলেশন দেখেন, রাফলি 3,30,00,000 পপুলেশন রয়েছে। নেপালে 7টা স্টেট আছে, 7টা রাজ্য রয়েছে। যেমন আমাদের ইন্ডিয়াতে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, সেখানেও 7টা স্টেট আছে এবং 77 ডিস্ট্রিক্ট রয়েছে। নেপালের এই জায়গাতে রাফলি আপনি 4 কোটি পপুলেশন বসবাস করে। দেখুন, নেপালে যদি আপনি এখন দেখেন, তাহলে নেপালে এখন ডেমোক্রেসি আছে। তার মানে নেপালে কনস্টিটিউশন আছে। মানে হলো এই যে নেপালে এখন যে লিডার্সরা রয়েছেন, এনারা সেই দেশের জনতা দ্বারা ভোট দিয়ে জিতে তবে উনি সরকার গঠন করতে পেরেছেন। যেমন আমাদের ইন্ডিয়াতে হয়, আমরা লোকসভার ইলেকশন হোক বা রাজ্য বিধানসভার ইলেকশন হোক, এই সমস্ত ইলেকশনে দেশের মানুষজন পার্টিসিপেট করে তবেই আমাদের দেশের লিডারদের বসায়। ঠিক সেরকম নেপালেও এরকম হয়। কিন্তু নেপালে এরকম আগে থেকে ছিল না। আগে মোনার্কি ছিল, রাজারা বসবাস করতো। এবং নেপালের কাহিনী স্টার্ট হয়, নেপাল একটা সময় অশোক সাম্রাজ্যের অধীনে, এরপর ধীরে ধীরে সমুদ্রগুপ্ত আসে এবং 11th সেঞ্চুরির দিকে মাল্লাহ বংশ নেপালের কন্ট্রোলে চলে আসে। এবং 1768 যখন আসে, তখন গোর্খা সে নেপালটাকে ক্যাপচার করে নেয়। এবং 19th সেঞ্চুরিতে মানে 1814 এবং 1815-তে এই গোর্খার মধ্যে এবং ব্রিটিশদের মধ্যে ঝামেলা স্টার্ট হয় এবং একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটা সাগৌলি ট্রিটির মাধ্যমে সমাপ্ত করা হয়। এবং সাগৌলি ট্রিটিতে বলা থাকে যে ব্রিটিশদেরকে নেপাল কিছু জায়গা দিয়ে দেবে এবং নেপালের যে ফরেন পলিসি রয়েছে, মানে নেপাল কোন দেশের সাথে কেমন সম্পর্ক করবে, সেটা ডিপেন্ড করবে ব্রিটিশদের উপরে। কিন্তু 1947-এ ব্রিটিশ গভর্নমেন্ট চলে যায় এবং এইদিকে নেপালে মানে 1951 থেকে 1960-এর মধ্যে রাজা মহেন্দ্র চলে আসে নেপাল, এবং উনি ধীরে ধীরে পঞ্চায়েত সিস্টেম, এই সমস্ত জিনিস লাগু করতে। এবং নেপালের যে লাস্ট রাজা থাকে জ্ঞানেন্দ্র সিং, ওনাকেও রাজার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং নেপালে তৈরি করা হয় ডেমোক্রেসি। এবং সেখানে মোনার্কি বন্ধ করে ডেমোক্রেটিক কন্ট্রোল স্টার্ট হয়ে যায় 28 মে 2008 থেকে। কিন্তু তখনও নেপালের সংবিধান তৈরি হয় না। নেপালের সংবিধান তৈরি হতে সময় লাগে অনেক দিন। এবং ফাইনালি 20 সেপ্টেম্বর 2015-তে নেপালে কনস্টিটিউশন আসে এবং নেপালের মানুষদেরকে অনেক ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং অনেক ধরনের রাইটস দেওয়া হয়। এবং যার ফলে সেখানে পলিটিক্যাল পার্টিও স্টার্ট হতে থাকে। নেপালের যে এক্স প্রাইম মিনিস্টার ছিলেন কেপি শর্মা ওলি, ইনি পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি কেপি শর্মা ওলি, ভাতগা প্রসাদ শর্মা ওলি, ইনি যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতেন, সেই পলিটিক্যাল পার্টিটার নাম হচ্ছে নেপাল কমিউনিস্ট পার্টি। এবার যে নেপাল কমিউনিস্ট পার্টি রয়েছে, সেটা দুটো পার্টির কোয়ালিশন গভর্নমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে। একটা হলো ইউনিয়ন অফ কমিউনিস্ট পার্টি নেপাল, আরেকটা হলো কমিউনিস্ট পার্টি অফ নেপাল। এই দুটো পার্টি দ্বারা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে ওপি শর্মা ওলি। এবং 3টে পার্টির যে লিডার রয়েছেন, এনারা কেউ একবার ইনি প্রাইম মিনিস্টার হচ্ছেন, একবার ইনি প্রাইম মিনিস্টার হচ্ছেন, একবার ইনি প্রাইম মিনিস্টার হচ্ছেন। তার মানে সেখানকার পলিটিক্যাল পার্টি টপ পজিশনে শুধুমাত্র এই 4-5 জন পলিটিশিয়ানসই ঘুরতে থাকে, যার ফলে সেখানকার যে ইউথ রয়েছে তারা রেগে যায়।
যে একই পলিটিক্যাল পার্টিস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেশে তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এবং যে পলিটিশিয়ানস গুলো রয়েছে নেপালে, এনারা এতটা ভয়ঙ্কর পরিমাণে কারাপশন করে, যার ফলে আজকের দিন দেখতে হয়। তো আমরা একটা একটা করে দেখি যে কি কারাপশন ছিল, যার ফলে জেন জি জেনারেশন প্রচন্ড রেগে যায় নেপাল গভর্নমেন্টের উপরে। তার মধ্যে নাম্বার 1 আসে কারাপশন। 2024 এ নেপাল ইউথের 2024 এর রিপোর্টে নেপালের যে ইউথ রয়েছে, ইউথ আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সেটা হলো 20.82%। তার মানে নেপালে 5 জন স্টুডেন্টের মধ্যে একজন আনএমপ্লয়মেন্ট। শুধু স্টুডেন্ট নয়, 5 জন ইউথের মধ্যে একজন আনএমপ্লয়মেন্ট থাকছে। এতটাই ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে। আনএমপ্লয়মেন্ট থাকার ফলে সেখানে তাদের বাড়িতে ঠিক মতো খাবার জোগাড় করা মুশকিল। ফলে সেখানকার ছেলে মেয়েরা সেখানকার ছেলেরা বিশেষ করে নিজের ফ্যামিলিকে চালানোর জন্য ফেব্রুয়ারি 2024 এ রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ হয়, তখন নেপালের ইউথরাও রাশিয়াতে চলে যায় জব করার জন্য, রাশিয়ান মিলিটারিতে জয়েন করে ইউক্রেনের সাথে যুদ্ধ করার জন্য, যেখানে তাদেরকে $4000 পার মান্থ দেওয়া হয়। সেটা নেপালের কারেন্সিতে 5 লাখ টাকা পার মান্থ। কিন্তু নেপালের যে ইউথরা যায়, তার মধ্যে অনেক ছেলেই সেখানে মারা যায়। নাম্বার টু কারাপশন যদি দেখ, অ্যাকর্ডিং টু দি অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার ইন নেপাল, নেপালের কারাপশন এতটা ভয়ঙ্কর যে 180টা কান্ট্রির মধ্যে নেপালের র্যাঙ্ক 34। এবং সেখানে মানুষজনকে জিজ্ঞাসা করা হয় যে কারাপশনের জন্য কে রেসপন্সিবল। 84% বলে যে নেপালের 84% পপুলেশন বলে যে কারাপশন গভর্নমেন্ট করছে। যার ফলে কারাপশন পারসেপশন ইন্ডেক্স যদি রিপোর্ট দেখেন, তাহলে 2024 নেপালের র্যাঙ্ক 34, সেটা 2020-তে 33 ছিল এবং 35-এ আরো, এবং 2020-তে থাকে 33। নাম্বার 3, নেপাল গভর্নমেন্ট কি করে যে চায়না একটা এয়ারপোর্ট তৈরি করতে চায় নেপাল, সেখানেও নেপাল গভর্নমেন্ট 1400 কোটি টাকা স্ক্যাম করে দেয়, মেডিকেল স্ক্যাম করে দেয়, এডুকেশনে স্ক্যাম। যার ফলে যে নর্মাল জিনিসের দাম রয়েছে, কারণ কারাপশন যদি স্টার্ট হয়ে যায় কোনো দেশে, সেখানে নর্মাল জিনিসপত্র যেমন ধান, চাল, গম, খাবার জিনিস রয়েছে যেগুলো, সেগুলোর প্রাইসও বেড়ে যায়। এবং যখনই কারাপশন এত হাই, প্রাইস যখন বেড়ে গেছে এবং স্কুল অ্যাডমিশনের জন্য যখন স্টুডেন্টসের ফিস দিতে হচ্ছে, তখন সেখানকার স্টুডেন্টরা নিজে দিনে কাজ করে স্কুলের ফিস পে করছে। একদিকে এই সমস্ত জিনিস সেখানকার মানুষজন, সেখানকার ইউথরা দেখে, এবং অপরদিকে সেই স্টুডেন্টসটা যখন সোশ্যাল মিডিয়া খোলে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুক, তখন দেখতে পায় সেই মিনিস্টার্সদের ছেলে মেয়েরা ফরেনে ট্রিপ হোক, গুচির ব্যাগ হোক, এই সমস্ত ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করছে, রেসিং কার হোক, এবং যত লেভিস লাইফস্টাইলস রয়েছে ওনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে মিনিস্টার্সের ছেলে মেয়েরা। এবং সেই পোস্টগুলো নেপালের ইউথরা দেখে এবং সেগুলো স্ক্রিনশট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা শুরু করে। যার ফলে নেপালের যে মানুষজন রয়েছে তারা রেগে যায়। ঠিক 8 সেপ্টেম্বর 2025 নেপালের কাঠমান্ডুতে এই জেন জি জেনারেশন প্রোটেস্ট করতে আসে নেপাল গভর্নমেন্টের বিরুদ্ধে। তার আগে যে জেন জি জেনারেশন কাকে বলে, কারো যদি 76 ইয়ার্স এজ হয় তাকে বলা হয়, তাদেরকে বলা হয় সাইলেন্স জেনারেশন। কারো যদি এখন এজ 56 থেকে 75 বছর বয়স হয়, তাকে বলা হয় বেবি বুমার্স জেনারেশন। 41 থেকে 55 বছর জেনারেশন এক্স বলে, এবং 26 থেকে এখন যদি আপনার বয়স 40-এর মধ্যে পড়ে, তার মানে আপনি হলেন মিলেনিয়াম জেনারেশন, এবং 5 থেকে 25 বছর হচ্ছে জেন জি জেনারেশন। তার মানে এই প্রোটেস্টে এই জেন জি জেনারেশনকে দেখতে পাওয়া যায়, যাদের বয়স 15 থেকে 25 বছর, 26 বছরের স্টুডেন্টসরাই থাকে। তারা নেপালের কাঠমান্ডুতে উপস্থিত এবং প্রোটেস্ট স্টার্ট করে নেপালের মাইতিঘাট মন্ডলা থেকে পার্লামেন্টের দিকে। এবং পার্লামেন্টের দিকে যখন স্টুডেন্টসরা প্রোটেস্ট করতে করতে আসে, সেটা ভীষণই পিসফুল প্রোটেস্ট থাকে, কিন্তু পুলিশ এসে তাদেরকে বাধা দিতে চায় এবং প্রথম রাবার ফায়ারিং, টিয়ার গ্যাস হোক, জল দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সিচুয়েশনটা অনেকটা বিগড়ে যায়, তখন পুলিশ অরিজিনাল বুলেট ইউজ করে স্টুডেন্টসদের উপর, যেখানে 12 বছরের একটা ছেলে মারা যায়, এবং যার ফলে সেখানকার মানুষজন আরো রেগে যায় সেই গভর্নমেন্টের উপরে। এবং সিচুয়েশন এতটা ভয়ঙ্কর হয়, 350 PM এ নেপালে কারফিউ লাগিয়ে দেওয়া হয়, এবং যার ফলে নেপাল গভর্নমেন্ট এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে ব্যান লাগানোর কথা বলে। এবং সোশ্যাল মিডিয়াতে যখন ব্যান লেগে যায়, তখন নেপালের জনগণ আরো বিগড়ে যায়, আরো রেগে যায়, এবং পার্লামেন্টে আগুন ধরিয়ে দেওয়া হোক, মিনিস্টার্সদের পুড়িয়ে দেওয়া হোক, এবং ফাইন্যান্স মিনিস্টারকে রাস্তায় এসে লাথি মারা থেকে শুরু করে সেখানকার প্রাইম মিনিস্টারকে হেলিকপ্টারে পালিয়ে যেতে বাধ্য করে। প্রশ্ন হচ্ছে যে জেন জি জেনারেশন এত সাহস কি করে পেল? তাদের কি কোনো সাপোর্ট ছিল? হ্যাঁ, আপনি যত সমস্ত রেভুলেশন দেখবেন, আপনি যত সমস্ত এই কু গুলো দেখবেন, এর পেছনে কোনো না কোনো এনজিও রয়েছে। কারণ যতগুলো আজ পর্যন্ত কু হয়েছে, তার পেছনে কোনো না কোনো এনজিও অবশ্যই রয়েছে। যেমন নেপালের ক্ষেত্রে আমি এনজিও নেপাল, আপনি যদি এক্সাম্পলস দেখেন, ইস্টার্ন ইউরোপের সার্বিয়াতে 2000 এ বুলডোজার রেভুলেশন হোক, জর্জিয়া 2003 তে রোজ রেভুলেশন হোক, ইউক্রেন 2004 এ অরেঞ্জ রেভুলেশন হোক, 2021 এ মায়ানমার কু হোক, বাংলাদেশের 2024, 2022 এবং পাকিস্তানের 2022 এ ইমরান খানকে সরিয়ে দেওয়া হোক, বাংলাদেশে 2024 এবং এখন নেপালে 2025 যে কুগুলো হচ্ছে, এর পেছনে সব জায়গাতেই স্টুডেন্টসদের আগে করা হয়েছে। স্টুডেন্টসরা আগে ছিল, এবং
এর পেছনে সাপোর্ট পেত এনজিওস দ্বারা। নেপালের ক্ষেত্রে সেই এনজিওটার নাম হচ্ছে হামি এনজিও। এখন আমরা একটু জিও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখি, হামি এনজিও রয়েছে, তার মানে কোনো এনজিও কে যদি চলতে হয় তাহলে ফান্ডের ভীষণ প্রয়োজন, বিকজ এটা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সেই এনজিওটা চলতে গেলে যদি ফান্ডের প্রয়োজন হয়, তার মানে তাকে কেউ ফান্ড করবে। এবং এই হামি এনজিও নেপালের ফাউন্ডার সুদান গুরং, এই নেপাল এনজিও রয়েছে, এটা ফান্ডেড বাই ইনফিনিটি হোল্ডিং থেকে এবং বারবারা ফাউন্ডেশন থেকে। এবং এই যে বারবারা ফাউন্ডেশন রয়েছে, এটার যে চেয়ারম্যান রয়েছেন তিনি হলেন ডক্টর সান্দুক রুইদ, চেয়ারম্যান হলেন এই ফাউন্ডেশনে। ইনি একজন আই স্পেশালিস্ট এবং নেপালের হসপিটালে উনি একজন আই স্পেশালিস্ট হিসাবে কাজ করেন, যিনি দিল্লি এইমস থেকে পড়াশোনা করেছেন। এবং ইনি কিন্তু মেন্টর এই হামি নেপাল এনজিওর। এবং যে ইনফিনিটি হোল্ডিং রয়েছে, এই ইনফিনিটি হোল্ডিং এর চেয়ারম্যান দীপক ভাট্টা, ইনি একজন আর্মস ডিলার। তার মানে প্রথমে আমরা একটু দেখি যে ডক্টর সাদ্দুক রুয়েত রয়েছেন, যিনি বারবার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং হামি এনজিওর মেন্টর। দেখুন এই ডক্টর যিনি রয়েছে সান্দুক রুয়েত, এনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেই অ্যাওয়ার্ডটার নাম হলো ম্যাক্সাই অ্যাওয়ার্ড। এটা এশিয়ার মধ্যে নোবেল প্রাইজ হিসেবে ধরা হয়। এবং এই যে এশিয়ার মধ্যে নোবেল প্রাইজ দেওয়ার যে সিস্টেমটা, এটা এস্টাবলিশ করেন রকফেলার ব্রাদার্স ফান্ড। এবং যে রকফেলার ব্রাদার ফান্ডটা রয়েছে, এই জায়গাটা আপনি একটু ভালো করে শুনবেন। এই রকফেলার ব্রাদার ফান্ড অ্যাওয়ার্ড দেওয়ার সিস্টেমটা চালু করেন এশিয়ার দিকে, তার মানে নোবেল প্রাইজ হিসাবে এটাকে ধরা হয়। এবং এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে হামি এনজিওর যে ফাউন্ডার, হামি এনজিওকে যে ফান্ডেড করে আমি বলি বারবারা ফাউন্ডেশন, এবং বারবারা ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান এবং যিনি এই এনজিওর মেন্টর, ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবং এই যে গ্রুপটা রয়েছে রকফেলার ব্রাদার্স ফান্ড, এই রকফেলার ব্রাদার্স ফান্ড ইউএস এর জন্য কাজ করে, কেননা তাদের অলওয়েজ একটা ডিপ কানেকশন রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফরেন পলিসির সাথে। এবং এইম হচ্ছে এনাদের যে সমস্ত জায়গাগুলো দুর্বল সেখানে ইউএস এর প্রেজেন্ট, ইউএস এর স্থাপন করে। ফর এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের গভর্নমেন্ট যখন পড়ে যায় সেখানে মোহাম্মদ ইউনিস চলে আসে মাঝখানে। এবং মোহাম্মদ ইউনিস ইউএস এর চয়েস, মোহাম্মদ ইউনিস নিজে কিছু করেনি, এর পেছনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হাত রয়েছে, কারণ ইউএসএ চায় বাংলাদেশে একটা পারফেক্ট গভর্নমেন্ট আসুক। ঠিক সেরকম এগুলো আমি যা কিছু বলছি এগুলো আমি নিজের মন থেকে বলছি না, আমি দেখুন স্লাইডস দিয়ে দিচ্ছি, আপনি রিপোর্টসে গিয়ে সার্চ করবেন, গুগলসে সার্চ করবেন, আপনি ওখানেও পেয়ে যাবেন। আর নেপালের ক্ষেত্রেও দেখুন এটা অনেকটা ক্লোজ, অনেকটা সিমিলার বাংলাদেশের মতো। এখন বলা হচ্ছে যে নেপালে ইন্টারিম প্রাইম মিনিস্টার, মানে কিছুদিনের জন্য প্রাইম মিনিস্টার পদে থাকবে রেপারটান্ট পলিটিশিয়ানস গ্রুপ থেকে, যার নাম হল বালেন্দার শাহ। ইনি হচ্ছেন এই সমস্ত স্টুডেন্টের পেছনে মাস্টার মাইন্ড। আর ইউএসএ চায় নেপালে কোন একটা পাপেট গভর্নমেন্ট আসুক, যাতে ইউএসএ নেপালে বসে চায়না এবং ইন্ডিয়াকে নজর রাখতে পারে। কেননা রিসেন্টলি চায়না এবং রাশিয়া এসসিওর মিটিং এ যেভাবে একসাথে এসছে, ইউএস এর মাথা খারাপ হয়ে আছে এমনিতে। তো এটাও একটা রিজনস হতে পারে, এটাও একটা রিজনস অনেকে মনে করছে। কেননা নেপাল স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট লোকেশনে রয়েছে এবং ইন্ডিয়ার জন্য নেপাল ভীষণ ইম্পর্টেন্ট। কেননা নেপালে যদি কোনো রকমের ইনস্ট্যাবিলিটি, পলিটিক্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য প্রবলেম ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল নেপালে এই প্রোটেস্টের ফলে 13,000 যারা জেলে বন্দী ছিল তারা ছাড়া পেয়ে গেছে এবং তারা ইন্ডিয়ান বর্ডারের দিকেও আসার চেষ্টা করবে, যার ফলে ইন্ডিয়াতে প্রবলেম সৃষ্টি হতে পারে। এবং ইউএসএ চাইতো যে এই যে জেনজি জেনারেশন রয়েছে তাদের মাইন্ড সুইং ভীষণ স্পিডে হয় এবং তাদেরকে কন্ট্রোল করতে একজন ইয়াং স্টুডেন্টস এর প্রয়োজন হয়, যার জন্য এই লিডারকে পছন্দ করা হয়। কিন্তু লাস্ট টাইম এটাই বলবো, কারাপশন তো সব জায়গায় রয়েছে, কিন্তু কারাপশনের জন্য শুধু এত বড় হামলা হয়ে যাবে এটা একটু ভীষণ আশ্চর্যজনক বিষয় নয়। আপনার কি ওপিনিয়ন আপনি কমেন্ট সেকশনে জানাবেন। নেপালের মিনিস্টার্সদের একটাই ভুল হয়ে গেছে যে ওনাদের ছেলে মেয়েরা লেভিস লাইফস্টাইল সোশ্যাল মিডিয়াতে শো করতে ব্যস্ত। আমাদের দেশেও তো কারাপশন হয়, আমাদের দেশেও তো স্ক্যাম হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম রেগুলেশন হয়নি। কেননা আমাদের দেশের মিনিস্টার্সরা যারা রয়েছেন এবং ওনাদের যারা ছেলে মেয়ে রয়েছেন, ওনারা কখনো শো অফ করেন না, ওনারা কখনো সোশ্যাল মিডিয়াতে দেখান না। ওনারা পাবলিকের সামনে ইন্টারভিউ দিতে গেলে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে গেলে সবসময় সাদা কালো ড্রেস এবং সিম্পল ড্রেস পরে, কুর্তা পরে, যাতে দামি ওয়াচটা না দেখা যায়, যাতে দামি চশমাটা না দেখে, বা ব্যাকগ্রাউন্ডে যাতে কোনো ডিজাইনস জিনিসপত্র না দেখা যায়। তো নেপালের গভর্নমেন্টের ইন্ডিয়ার কাছ থেকে শেখার তো ছিলই। তো আপনার কি মনে হয় যে জিও পলিটিক্সে এখন কি হতে পারে? আপনার কমেন্ট আপনি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার।